এ নিয়ে আলোচনার সম্ভাবনা। ঘাটার মাস্টার প্ল্যান, আদিবাসী উন্নয়ন, গভীর সমুদ্র বন্দর নিয়ে আলোচনা। প্রশাসনিক বৈঠক, শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক কোলাঘাটে এবং 3 জেলাকে নিয়ে এই প্রশাসনিক বৈঠক চলছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। 2 মেদিনীপুরের সঙ্গে ঝাড়গ্রাম, এই 3 জেলাকে নিয়ে আজকের এই প্রশাসনিক বৈঠক। এই বৈঠকে রয়েছেন তৃণমূলের বিক্ষুব্ধ সাংসদ দেব এবং জুনমালিয়া এবং বৈঠকে হাজির হয়েছেন তৃণমূল বিধায়ক শিউলি সাহা, দীনেন রায়। বর্ষার আগেই পুরসভা পঞ্চায়েতগুলিতে অচলাবস্থা, বন্যা প্রতিরোধ এবং আপৎকালীন পরিস্থিতি মোকাবিলায় কি ব্যবস্থা নেওয়া যায়, বৈঠকে এ নিয়ে আলোচনার সম্ভাবনা থাকছে। পাশাপাশি ঘাটার মাস্টার প্ল্যান, আদিবাসী উন্নয়ন, গভীর সমুদ্র বন্দর নিয়েও আলোচনার সম্ভাবনা রয়েছে এই বৈঠকে। শুভেন্দু অধিকারীর এই বৈঠক, একদিকে যখন তৃণমূলে ভাঙন, তোলপাড় রাজনীতি, অন্যদিকে একেবারে পালা বদলের পর তৎপরতা, এবং সেখানেই ঠিক সেই আবহেই এবার প্রশাসনিক বৈঠকে শুভেন্দু অধিকারী, রাজ্যের মুখ্যমন্ত্রী। কোলাঘাটে এই প্রশাসনিক বৈঠক, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর এই বৈঠকে বিক্ষুব্ধ বিধায়করাও রয়েছেন, সাংসদরা রয়েছেন এখানে। বিধায়ক শিউলি সাহা, তিনি কি বলছেন এই বৈঠক বিষয়, শুনি। যাই উন্নয়নের জন্য যেটা, সেটা তো সবাই সমর্থনযোগ্য। চিফ মিনিস্টার আমাদেরকে অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংয়ে আহ্বান করেছেন, আমি সেখানে এসেছি। গত দিনে না হলে সেটা নিশ্চয়ই সমর্থনযোগ্য ছিল না, সেটা এমএলএদের ডেকে কোনো সিদ্ধান্ত নেননি, ফলে সেটা তো সিএম মানে প্রাক্তন সিএম এর ব্যাপার ছিল, আমার তো ব্যাপার ছিল না। কারণ আমাদের কাছে সম্মতি চাইলে, আমরা প্রত্যেকেই এমএলএ, জনপ্রতিনিধি, মানুষের দ্বারা নির্বাচিত, তা আমরা আমাদের এলাকায় কাজ করতে পারবো, সেই সুযোগ তো দেওয়া উচিত। অর্থাৎ নিজের নিজের এলাকায় কাজ করার সুযোগ খুঁজছেন তারা, এবং সেই কারণেই এই বৈঠকে যোগদান। 24 ঘন্টা পরে মুখ্যমন্ত্রীর একেবারে 24 ঘন্টা আগে, অর্থাৎ গতকালই আমরা দেখেছি শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে দিল্লিতে ভূপেন্দ্র যাদবের বাড়িতে, সেখানেও একটি বৈঠক হয়। সেই বৈঠকেও উপস্থিত ছিলেন সাংসদরা, এবং আজকে এই কোলাঘাটের প্রশাসনিক বৈঠক, এই বৈঠকেও দেখা যাচ্ছে তৃণমূলের একেবারে বিক্ষুব্ধ সাংসদ এবং বিধায়কদের, তারা উপস্থিত হয়েছেন শুভেন্দু অধিকারীর এই বৈঠকে, এই প্রশাসনিক বৈঠকে। একাধিক বিষয় নিয়ে এই বৈঠকের সম্ভাবনা কথা হচ্ছে, এমনটাই উঠে আসছে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন কোলাঘাট থেকে আমাদের প্রতিনিধি সায়ন্তন ভট্টাচার্য। সায়ন্তন, ইতিমধ্যেই এই বৈঠক শুরু হয়েছে বলেই খবর, কোন কোন বিষয়ের দিকে বিশেষভাবে নজর দেওয়া হচ্ছে এই বৈঠকে, এবং আর কতক্ষণ চলতে পারে, কি জানা যাচ্ছে? দেখো, 11:45 মুখ্যমন্ত্রী তিনি এখানে আসেন এবং তারপরেই সেই বৈঠক শুরু হয়েছে। 3টি জেলাকে ডাকা হয়েছে, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম। দেখা যাচ্ছে দলীয় যারা বিধায়ক, যারা সাংসদ, তারা যেমন রয়েছেন, পাশাপাশি বিরোধীদেরও আমন্ত্রণ করা হয়েছিল। তৃণমূলের তরফ থেকে সাংসদ হিসাবে 2জন সাংসদ কিন্তু এই মুহূর্তে উপস্থিত রয়েছেন, একদিকে দেব এবং অন্যজন জুনমালিয়া। কিন্তু ঝাড়গ্রামের যিনি সাংসদ, তৃণমূল সাংসদ কালীপদ সোরেন, তিনি আসেননি। অর্থাৎ 3 জন তৃণমূলের সাংসদের মধ্যে 2 জন তৃণমূল সাংসদ আজকে উপস্থিত রয়েছেন। অন্যদিকে বিধায়ক হিসেবে কিন্তু শিউলি সাহা এবং তার পাশাপাশি দীনেন রায়, এই 2 বিধায়ককেও কিন্তু আজকে দেখা গিয়েছে। এবং আজকের এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ ঘাটাল যে মাস্টার প্ল্যান, সেই মাস্টার প্ল্যানের কাজ এই মুহূর্তে কিন্তু এখনও পর্যন্ত শেষ হয়নি। কারণ পূর্বতন যে রাজ্য সরকার, তাদের তরফ থেকে বলা হয়েছিল কেন্দ্র টাকা না দিলে এই রাজ্য সরকারের টাকাতেই কিন্তু এই মাস্টার প্ল্যান হবে। নবান্নের সচিব পর্যায়ের যে বৈঠক, সেই বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন যে কেন্দ্রের সঙ্গে সমন্বয় রেখে কাজ করতে হবে এবং কেন্দ্র অর্ধেক টাকা দেবে, রাজ্য অর্ধেক টাকা দেবে। অর্থাৎ এই যে প্ল্যান নতুন করে হয়েছে এবং সেই প্ল্যানেই কাজ কিন্তু আগামী দিনে এগোবে। সামনেই বর্ষার মরশুম, যাতে এই জেলাগুলো বানভাসী না হয়, তার জন্য একটা প্ল্যান অফ অ্যাকশন কিন্তু এখন থেকে রেডি করতে হবে। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, এবং এই যে ঘাটাল মাস্টার প্ল্যান, এবং এই ঘাটাল মাস্টার প্ল্যান অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ প্রতিবার দেখা যায় যে ঘাটালের যে বন্যা, সেই বন্যাতে কিন্তু এই ঘাটালের মানুষ একেবারে বানভাসী অবস্থা হয়ে যায়, প্রচুর জায়গায় জল জমে যায়। সেই জায়গায় দাঁড়িয়ে এই এখন থেকেই কিন্তু বর্ষার আগে প্রিকশন নিতে হবে, এবং
তার জন্য মুখ্যমন্ত্রী যাবতীয় যে নির্দেশ সেই নির্দেশ তিনি দিচ্ছেন, কারণ সেই অঞ্চলের যিনি সাংসদ দেব তিনি রয়েছেন। এবং আরও বেশ কিছু বিষয়, কারণ এই সরকার আসার পর দেখা যাচ্ছে একাধিক পুরসভা থেকে শুরু করে পঞ্চায়েত যারা প্রধানরা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই পদত্যাগ করে দিয়েছেন, যাতে পুরসভা এবং পঞ্চায়েতগুলোর মধ্যে কোনো রকম সমন্বয়ের অভাব না হয়, যাতে সাধারণ মানুষ পরিষেবা পান, সেই বিষয়টাও কিন্তু মাথায় রাখা হয়েছে। এবং খুব গুরুত্বপূর্ণভাবে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম যখনই ডিবিসি জল ছাড়ে সেই সময় কিন্তু এই এলাকাগুলো জলমগ্ন হয়ে পড়ে, যাতে ডিবিসির সঙ্গেও আমরা জানি যে এই মুহূর্তে ডিবিসিতে যে রাজ্য সরকারের প্রতিনিধি কিন্তু পূর্বতন রাজ্য সরকার তুলে নিয়েছিল। এই মুহূর্তে রাজ্য সরকার তরফ থেকে জানানো হয়েছে যে এবার থেকে ডিবিসিতে রাজ্যের প্রতিনিধি থাকবে, অর্থাৎ এই ডিবিসির সঙ্গেও কিভাবে বর্ষার আগে আলোচনা করে জনপ্রতিনিধিরা বা যারা আধিকারিকরা রয়েছেন তারা আলোচনা করে কাজ করেন, তার জন্য কিন্তু প্রয়োজনীয় যে পদক্ষেপ নেওয়া হচ্ছে, অর্থাৎ একদিকে পরিষেবা, অন্যদিকে কিন্তু এই সামনে বর্ষার মরশুম যাতে কোনো রকম অসুবিধার মুখে সাধারণ মানুষকে পড়তে না হয়। একেবারে শান্তন, তুমি সঙ্গে থাকো। আসছি তোমার কাছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন আমার সহকর্মী দেবারতী দাশগুপ্ত। দেবারতী, যে সময় আমরা দেখছি একেবারে তাসের ঘরের মতো ভেঙে পড়ছে এই তৃণমূল কংগ্রেস দলটা, যে সময় গতকালে আমরা দিল্লির চিত্রও দেখলাম, ঠিক তারই মধ্যে দিল্লিতেও গতকাল আমরা দেখলাম শুভেন্দু অধিকারীর সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক, এবং আজকেও একইভাবে প্রশাসনিক বৈঠক শুভেন্দু অধিকারীর, এবং সেখানে উপস্থিত তৃণমূলের বিক্ষুব্ধ সাংসদ থেকে বিধায়করাও। একদমই সঞ্চারী, সায়ন্তনও রয়েছেন আমাদের সঙ্গে, আমি সায়ন্তনের কাছেও আসবো। তবে তার আগে একটা বিষয় এখানে বলে রাখি, সেটা হচ্ছে যে এই নতুন সরকার পশ্চিমবঙ্গের দায়িত্বভার নেওয়ার পর থেকে একটা নতুন যুগ শুরু হয়েছে। আগেও দেখেছো তুমি, কাকলি ঘোষ দস্তিদার, এর আগে একটি প্রশাসনিক বৈঠক নদিয়াতে হয়েছিল এবং কাকলি ঘোষ দস্তিদারকে সেই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছিল। সেখানে তৃণমূলের অন্যান্য বেশ কিছু জনপ্রতিনিধিকেও আমন্ত্রণ জানানো হয়েছিল, এবং সেই বৈঠকের পরে বেরিয়ে তৃণমূল সাংসদ, তৃণমূলের বিধায়ক যারা এতদিন বিগত সরকারের জমানায় প্রশাসনিক বৈঠকে উপস্থিত থাকতেন অথচ তারা বলার সুযোগ পেতেন না, তারা আজ প্রাণ ভরে কথা বলতে পেরেছেন, তারা তাদের মতটা জানাতে পেরেছেন, তারা তাদের এলাকার সমস্যাগুলোর কথা মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে জানাতে পেরেছেন। এ কথা কিন্তু একেবারে দ্ব্যর্থহীন ভাষায় তারা বলেছিলেন। আর আজকে আবারও দেখো সেই ছবি দেখতে পাচ্ছি আমরা। তুমি কিছুক্ষণ আগে শিউলি সাহার প্রতিক্রিয়া চালাচ্ছিলে, আমি আরও একবার সেই প্রতিক্রিয়া একটু আমাদের দর্শকদের শোনাতে চাইবো, কারণ শিউলি সাহাও কিন্তু ওই একই কথা বলছেন যে আমরা ভোকাল হতে পারছি যেটা এতদিন পারিনি, আমরা আমাদের সমস্যাগুলোর কথা বলতে পারছি যেটা আমাদের সরকার থাকার সময় অর্থাৎ তৃণমূল সরকার থাকার সময় আমরা বলতে পারিনি, আজ সেটা বলতে পারছি, বিরোধীদের কথা বলার সুযোগ দেওয়া হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধানসভার অধিবেশনের প্রথম দিনই, সেই সময় মনে আছে তোমার একটা জটিলতা যদিও ছিল, শোভনদেব চট্টোপাধ্যায়কে সেই সময় আমরা দেখেছিলাম সবাই যে বিরোধী দলনেতা হিসেবেই বলতে উনি উঠেছিলেন, কিন্তু সেই সময়ে শোভনদেব চট্টোপাধ্যায়কে উদ্দেশ্য করে শুভেন্দু অধিকারী বলেছিলেন যে ডেফিনেটলি বিরোধীরা বলবেন। পুরো বক্তব্য ওনার শোনা হয়েছিল এবং ওনারই দলের বিধায়ক অর্থাৎ বিজেপির অন্য কোনো বিধায়ক বলতে উঠলে, কথার মাঝখানে বলতে উঠলে শুভেন্দু অধিকারী তাকে থামিয়ে দিয়ে বলেছিলেন আগে শোভনদেব চট্টোপাধ্যায়ের পুরো কথা শোনা হোক, তারপরে আপনার কথা শুনবো। শোভনদেব চট্টোপাধ্যায় পুরো বক্তব্য শেষ করার পরে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি তার মতো বক্তব্য রেখেছিলেন, এবং সেই ট্র্যাডিশন যে চলছে সেটাই কিন্তু আবারও আজকের এই প্রশাসনিক বৈঠকে প্রমাণিত হলো। দেব, জুন মালিয়া বা যাদের কথা তুমি বলছিলে আমি সেই প্রসঙ্গে পরে আসছি, কিন্তু বিরোধীরা বলতে পারছেন এই রাজ্যে, বিরোধী কণ্ঠস্বরকে স্তব্ধ করে রাখা হয়েছিল। গত 15 বছর ধরে তৃণমূল সরকারের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ উঠেছিল, কেউ কোনো কথা বলতে পারতেন না, এবং নিজের দলের জনপ্রতিনিধি যারা ছিলেন তৃণমূল সরকারের আমলে তারাও বলতে পারতেন না তাদের সমস্যার কথা, তারা বলতে পারতেন না এলাকার কোনো কথা, তাদেরকে বসিয়ে রাখা হতো, চুপ করিয়ে দেওয়া হতো, একমাত্র শওকতদের পিঠ চাপড়ে দেওয়া হতো কারণ তারা বোমা বাঁধতে পারে। প্রশাসনিক বৈঠকে শওকতদের মতো যারা দুষ্কৃতী তাদের পিঠ চাপড়ে দেওয়া হয়েছে, যারা কাজের কথা বলতে গেছে, সমস্যার কথা বলতে গেছে তাদের কথা শোনা হয়নি। আমি সায়ন্তনের কাছে আসার আগে আরও একবার একটু শিউলি সাহার এই প্রতিক্রিয়াটা শোনাতে চাইবো। কি বলেছেন শিউলি সাহা, দেখুন। যা উন্নয়নের জন্য যেটা সেটা তো সবাই সমর্থনযোগ্য। চিফ মিনিস্টার আমাদেরকে অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংয়ে আহ্বান করেছেন, আমি সেখানে এসেছি। গত দিনে না হলে সেটা নিশ্চয়ই সমর্থনযোগ্য ছিল না, সেটা এমএলএদের ডেকে কোনো সিদ্ধান্ত নেননি, ফলে সেটা তো সিএম মানে প্রাক্তন সিএম এর ব্যাপার ছিল, আমার তো ব্যাপার ছিল না। কারণ আমাদের কাছে সম্মতি চাইলে আমরা প্রত্যেকেই এমএলএ, জনপ্রতিনিধি, মানুষের দ্বারা নির্বাচিত,
তা আমরা আমাদের এলাকায় কাজ করতে পারবো, সেই সুযোগ তো দেওয়া উচিত। শিরিষার প্রতিক্রিয়া খুব স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে এতদিন পরে এই রকম কোনো বৈঠক, যে বৈঠকে অ্যাকচুয়ালি সমস্যার সমাধান হবে, সেই বৈঠকে এনারা উপস্থিত হতে পারছেন, এদের কথা বলতে পারছেন। জুন মালিয়া এসেছেন, দেব এসেছেন। আমি এবার একটু সায়ন্তনের কাছে যাওয়ার চেষ্টা করব। সায়ন্তন, এটা একটু এবার তোমার কাছে জানবো, ঘাটাল মাস্টার প্ল্যানের কথা এখানে একটু আলাদাভাবে না বললেই নয়। তোমার মনে থাকবে সায়ন্তন যে যখন দেব দ্বিতীয়বার অর্থাৎ 2024-এ ভোটে দাঁড়ানোর ক্ষেত্রে অনীহা প্রকাশ করেছিলেন এবং সেই সময়ে একটি ইনস্টাগ্রাম পোস্ট ভাইরাল হয়েছিল দেবের, যেখানে উনি ওনার ছেড়ে আসা ফাঁকা চেয়ারের ছবি দিয়েছিলেন এবং নিচে একটি লেখা দিয়েছিলেন, যেখানে উনি দিয়েছিলেন যে মানে তাতে যেটা দাঁড়াচ্ছিল মানেটা এইরকমই যে আমি আর আগামী দিনে সক্রিয় রাজনীতিতে থাকতে চাইছি না বা দাঁড়াবো না বা ভোটে কন্টেস্ট করবো না। কিন্তু দেখা গেল হঠাৎ করে যখন প্রার্থী তালিকা ঘোষণা হচ্ছে 2024-এর লোকসভা নির্বাচনে, সেই সময় দেবের নাম সামনে এলো। কেন সামনে এলো, কেন দেব সেক্ষেত্রে রাজি হলেন, যিনি দুদিন আগে ওই পোস্ট করেছেন? তার পরিষ্কার বক্তব্য ছিল যে মাননীয় মুখ্যমন্ত্রী মানে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা নাকি এই আশ্বাসবাণী অভিনেতা সাংসদ দেবকে দিয়েছেন যে ঘাটাল মাস্টার প্ল্যান এবার হবেই, সেই কারণে উনি এসেছিলেন। তাহলে কি সায়ন্তন দেব এবার বুঝতে পারলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাস কি বাত নেই হ্যাঁ, এটা শুভেন্দু অধিকারীর পক্ষেই করা সম্ভব, আর সেই কারণেই দেব এবার এই প্রশাসনিক বৈঠকে উপস্থিত হলেন? তেমনই কোনো ক্ষোভ থেকে জুন মালিয়া? দেখো একেবারেই, কারণ দেব কিন্তু প্রথম থেকেই যে কথাটা বারবার বলে এসেছেন, তিনি মানুষের হয়ে রাজনীতি করেন। কারণ যখন প্রথমবার মানুষকে প্রতিশ্রুতি দেওয়া হলো যে ঘাটাল মাস্টার প্ল্যান হবে, তারপরেও দেখা গেল সেই প্রতিশ্রুতি পূরণ হয়নি এবং কেন্দ্রের বঞ্চনার দিকে কিন্তু তৎকালীন রাজ্য সরকার আঙুল তুলেছিল। এবং যখন দ্বিতীয়বার তিনি যখন ভোটে দাঁড়াচ্ছিলেন, সেই সময় একেবারে মঞ্চে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তৎকালীন মুখ্যমন্ত্রী তিনি দেবকে সঙ্গে নিয়ে ঘোষণা করেছিলেন যে দেব সেই অঞ্চল থেকেই কিন্তু দাঁড়াচ্ছে তৃণমূলের প্রতীকে, এবং যে ঘাটাল মাস্টার প্ল্যানের কথা বলা হচ্ছে, সেই ঘাটাল মাস্টার প্ল্যান বাংলার যে সরকার তৎকালীন রাজ্য সরকার তারা নিজের যে ফান্ড, সেই ফান্ড থেকে কিন্তু এই কাজ করে দেবে। দেখো ফান্ডের যে অবস্থা, সেক্ষেত্রে বাংলার একার পক্ষে এই যে ব্যয়ভারটা, সেই ব্যয়ভার কিন্তু বহন করা সম্ভব ছিল না। যার ফলে যেটা দেখা যাচ্ছিল দিনের পর দিন এই ঘাটাল যে মাস্টার প্ল্যান, সেই মাস্টার প্ল্যানের কাজ কিন্তু পিছিয়ে যাচ্ছিল এবং যে টাকা তৎকালীন মুখ্যমন্ত্রী অ্যালট করেছিল, সেই টাকা অ্যালটের পরও কিন্তু কাজ তেমনভাবে এগোয়নি। এবং এই মুহূর্তে রাজ্যের নতুন সরকার এসেছে এবং যখন শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হলেন, তিনি কিন্তু বুঝলেন যে ঘাটাল যদি মাস্টার প্ল্যান করতে হয় তাহলে কেন্দ্রের সাহায্য ছাড়া এই ঘাটাল মাস্টার প্ল্যান করা সম্ভব নয়। তিনি সচিবদেরকে নির্দেশ দিলেন যে এই টাকা কিন্তু বাংলা একা বহন করবে না, কারণ ভালো করে ঘাটাল মাস্টার প্ল্যান করতে গেলে, মানুষের প্রতিশ্রুতি পূরণ করতে গেলে তাহলে কিন্তু কেন্দ্রের সঙ্গে আলাপ আলোচনা করতে হবে। কেন্দ্র একেবারে হাফ টাকা দেবে এবং রাজ্য সরকার বাকি টাকা দেবে। অর্থাৎ এই যে কেন্দ্রের সঙ্গে সমন্বয় রেখে এই প্রকল্পগুলো করা, তার জন্য কিন্তু তিনি সচিবদের নির্দেশ দিয়েছিলেন। এবং এই মুহূর্তে দেবও কিন্তু বুঝতে পারছেন যে প্রতিশ্রুতি দিয়ে তিনি সাংসদ হয়েছেন ওই অঞ্চলে, সেক্ষেত্রে ঘাটাল মাস্টার প্ল্যান যদি মুখ থুবড়ে পড়ে তাহলে কিন্তু সবথেকে বড় বিষয় তৃণমূল কংগ্রেসের থেকেও যে দেবের একটা যে আলাদা কারিশমা রয়েছে বা তার যে একটা সেই অঞ্চলে জনপ্রিয়তা রয়েছে, সেটা কোথাও ধাক্কা খাবে। এবং মানুষের স্বার্থেই তিনি কিন্তু রাজ্য সরকারকে সাহায্য করতে চাইছেন এবং দেব চাইছে অবিলম্বে যে প্রতিশ্রুতি দিয়ে তিনি সাংসদ হয়েছিলেন, সেই ঘাটাল মাস্টার প্ল্যান যাতে দ্রুত হয়। দেখো ঘাটাল মাস্টার প্ল্যান আজকের নয়, সেটা কিন্তু বহুদিন ধরেই কিন্তু একটা প্ল্যানিং চলছিল এবং তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে দাবিটা করেছিলেন যে কেন্দ্র বঞ্চনা করছে, দেখো কেন্দ্রীয় সরকারের সঙ্গে ইতিমধ্যেই রাজ্য সরকার যোগাযোগ করেছে এবং খুব সম্প্রতি ঘাটাল মাস্টার প্ল্যানে গতি আসবে এমনটাই চাইবো। একটা বিষয় এখানে জানতে চাইবো, তাহলে এই যে জুন মালিয়া বা দেব বা আরো যাদের কথা বলছি আমরা, বা শিউলি সাহা, এরা তাহলে এই যে কিছুক্ষণ আগে দেখছিলাম যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় একটা প্রেস কনফারেন্স করছিলেন এবং মুর্শিদাবাদের আলাদা করে দুজন সাংসদের নাম উল্লেখ করে উনি কিছু মন্তব্য করেছেন, আমি সেটা শোনাবো। কিন্তু এই যে দাগিয়ে দেওয়া হচ্ছে যে এরা তার মানে বিজেপিতে চলে গেছে। গতকালও দেখেছি আমরা কেন্দ্রীয় মন্ত্রীর বাড়িতে তৃণমূলের কিছু সাংসদ যারা বিক্ষুব্ধ, তারা গিয়ে একটি বৈঠক করেছেন, কথা হয়েছে তাদের মধ্যে। তো এখন এইটা মানে এইভাবে কি বিষয়টার ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে মমতাপন্থী তৃণমূলীরা যে এরা তার মানে বিজেপিতে চলে গেছে, কাজ
করতে চাওয়ার ক্ষেত্রে দল তো কোনো প্রতিবন্ধকতা হতে পারে না। আর যদি দেবের মনে হয় যে তৃণমূল কংগ্রেসের সাংসদ হিসেবে উনি ঘাটাল মাস্টার প্ল্যানটাকে কার্যকরী করতে পারেননি, উনি যদি নির্দল হিসেবেও পরের বার দাঁড়ান এবং জিতে আসেন, তাহলে ঘাটাল মাস্টার প্ল্যান উনি নিজের মতো করতে পারেন। এখানে এরা বিজেপিতে চলে গেছে, তার মানে ধরে নিতে হবে এরা বিজেপি করছে, এই ন্যারেটিভটা তৈরি করার চেষ্টা কেন তৃণমূল কংগ্রেস করছে? আমি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের রিয়াকশনটা একটু শোনাতে চাইবো। আমি আসবো সায়ন্তন তোমার কাছে, খুব দ্রুত একটু শোনাই। কল্যাণ বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত মমতাপন্থী তৃণমূল সাংসদ কি বলেছেন দেখুন। যারা এমপিরা সই করেছে, যতই সংখ্যায় করে থাকে, তারা ভূপেন যাদবের কাছে, ভূপেন্দ্রনাথ যাদবের বাড়িতে গিয়ে বৈঠক করেছে, তার মানে বিজেপিতে চলে গেছে। তাহলে আজকে ধরে নিতে হবে নেতা ওদের হচ্ছে নরেন্দ্র মোদী, নেত্রী আর মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে। তোমার নেতা পাল্টে গেছে, তোমার নেতা আবু তাহের, খলিলুর রহমান, তোমার নেতা কিন্তু নরেন্দ্র মোদী। তাহলে কি ভয় খাচ্ছে যে নিজের কনস্টিটিউয়েন্সিতে মানুষের কাছে যেতে পারবো না? তাহলে কি আবু তাহের আর খলিলুর রহমান ভয় খাচ্ছে? আমরা শুনলাম কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। দেবারতী, এই আলোচনা আমরা এগিয়ে নিয়ে যাব, তবে একটা ছোট বিরতির সময় এসেছে। একদিকে নিউজ রুম থেকে দেবারতী রয়েছেন, অন্যদিকে সায়ন্তন, দুজনকে সঙ্গে থাকার অনুরোধ করবো। একটা ছোট বিরতি, ফিরছি বিরতির পর। ফিরলাম বিরতির পর, সরাসরি দেবারতীর কাছে আসি। দেবারতী, ব্রেকে যাওয়ার আগে আমরা যেমনটাই শুনছিলাম কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য, মানে খানিকটা সেই ছেলে মানুষই বিষয়টা হয়ে যাচ্ছে না, যে কোথাও একটা মানে আমার দল সেক্ষেত্রে যদি সে কাজ না করে, তাহলে আমি আমার এলাকার জন্য যদি ভালো কিছু করার জন্য যদি আমি কোনো বৈঠক করি, যদি শাসকের কাছে যাই, তাদের সাথে কথা বলি, সেক্ষেত্রে দলের কেন প্রবলেম থাকতে পারে? একদমই তাই, এই জায়গাটাই আমি অ্যাড্রেস করার চেষ্টা করছি সঞ্চারী। আমি সায়ন্তনের কাছে আসবো। সায়ন্তন, আজকে ধরো জুনমালিয়া, আজকে ধরো দেব বা আর অন্যান্য কোথাও, তুমি কিছুক্ষণ আগে বলছিলে যে হয়তো কোনো পুরো প্রশাসক, মানে পুরসভার কোনো প্রতিনিধি যদি থাকেন এখনো, মানে ইস্তফা দেওয়ার পরেও যদি কেউ বেঁচে পড়তে থাকেন, তো তাদেরকেও ডাকা হতেই পারে। যদি উন্নয়নটা আমার কাছে লক্ষ্যমাত্রা হয়, তাহলে কে কোন দল করছে এটা কি ফ্যাক্টর হবে সায়ন্তন? হওয়া উচিত? দেখো, একেবারেই না। তার কারণ হচ্ছে এই মুহূর্তে যেভাবে রাজ্য সরকার চলছে, তুমি যদি দেখো একদিকে রাজ্যে নতুন সরকার আসার পরই বিভিন্ন পুরসভা পঞ্চায়েত থেকে যারা দায়িত্বপ্রাপ্ত আধিকারিক থেকে শুরু করে যারা এই মুহূর্তে পুরসভার প্রধান রয়েছেন, তারা কিন্তু তাদের যে পোস্ট, সেই পোস্ট থেকে রিজাইন দিয়ে চলে যাচ্ছেন, অর্থাৎ তারা কার্যত পালিয়ে যাচ্ছেন। সেই জায়গায় দাঁড়িয়ে যদি একদল সাংসদ এবং একদল বিধায়ক যদি কাজ করতে চান, এখানে বিতর্কের কিচ্ছু নেই। কারণ এখানে যদি সরকারের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করতে হয়, তাহলে কিন্তু তারাও জনপ্রতিনিধি, অর্থাৎ তারা কিন্তু বিজেপি নয়। তৃণমূল কংগ্রেসের প্রতীকে যারা জিতে এসেছেন, তারা কিন্তু মানুষের কাজই করতে এসেছেন। যে টাকাটা এলাকার জন্য খরচ হবে, সেই টাকাটা তো রাজ্য সরকার দেবে। তাহলে রাজ্য সরকার যখন একটা প্রশাসনিক বৈঠক করে তার একটা প্রজেক্ট প্ল্যান দেওয়া হবে, তখন কেন তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধিরা তারা এই বৈঠকে থাকবেন না? এটাও কিন্তু একটা প্রশ্ন। কারণ অতীতে দেখা গিয়েছে, যখন তৃণমূল কংগ্রেসের জামানায় যখন তৎকালীন রাজ্য সরকার এই ধরনের প্রশাসনিক বৈঠক করতেন, তখন কিন্তু বিরোধী যারা দলে থাকছিলেন বা বিরোধী যারা বিধায়ক, তাদের কিন্তু ডাকা হতো না। অর্থাৎ সেই জায়গায় যে সাধারণ যারা মানুষ, তারা কিন্তু একটা তাদের পরিষেবা থেকে কিছুটা হলেও বঞ্চিত হচ্ছিলেন। এখানে যখন নতুন রাজ্যের সরকার এলো, তারা কিন্তু স্পষ্ট করে বলছেন যে কোন দল কিন্তু দেখার প্রয়োজন নেই, প্রত্যেকে হাতে হাত মিলিয়ে কাজ করুন, অর্থাৎ মানুষের উন্নয়নটাই হোক একমাত্র চাবিকাঠি। সেই জায়গায় তুমি দেখবে যখন ববি হাকিম অর্থাৎ ফিরহাদ হাকিম যখন প্রশাসনিক বৈঠকে নবান্নে গিয়েছিলেন, তাকে কিন্তু কার্যত দলের অন্দরে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ভৎসনার মুখে পড়তে হয়েছিল। একেবারে শান্তন, আপাতত ধন্যবাদ তোমাকে। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি সায়ন্তন ভট্টাচার্য। দেবারতী, মানে এই আলোচনা যখন চলছে, যখন ঘাটাল মাস্টার প্ল্যানের কথা বারবার উঠে আসছে, তখন একটা বিষয় খুব মনে হচ্ছে যে এই ঘাটাল মাস্টার প্ল্যান, মানে এইটাকে যেন একটা সেই অদ্ভুত মানে সামনে ঝুলিয়ে রেখে, মানে এই ঘাটাল মাস্টার প্ল্যানটা নিয়ে বেসিক্যালি ছেলে খেলা করা হয়েছে এত বছর ধরে। অথচ তুমি দেখো যে যখন সরকার বদলালো, যখন প্রত্যেকটা তৃণমূলের এই সমস্ত নেতা মন্ত্রীদের গোডাউন থেকে, ঘর থেকে ত্রিপল, ত্রাণের জিনিসপত্র পাওয়া যাচ্ছে, চুরি করে নেওয়ার অভিযোগ উঠছে, সেই সময় সামান্য ত্রিপল বা সামান্য ত্রাণ যারা দুর্গতদের কাছে পৌঁছে দিতে পারে না, যারা সেগুলো চুরি করে নিতে পারে, তারা ঘাটাল মাস্টার প্ল্যানের মতো একটা প্ল্যান কি সত্যি কার্যকর করার মতো কোনো ইরাদা তাদের আদৌ ছিল?
একদমই তাই। এবার এটাই হচ্ছে মুশকিল এবং এটাই হচ্ছে এখানে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যে যারা আজকে সমস্যার কথা বলতে যাচ্ছেন, এই মিটিংগুলো যারা অ্যাটেন্ড করছেন, তৃণমূল কংগ্রেসের টিকিটে যারা দাঁড়িয়েছিলেন ভোটে এবং জিতে এসেছেন, তারা যখন আজকে শাসক দলের ডাকা কোনো বৈঠকে যাচ্ছেন, মানে এরকম প্রশাসনিক বৈঠক, সরকারের কোনো প্রশাসনিক বৈঠক, সেখানে যখন তারা উপস্থিত হচ্ছেন তখন তাদেরকে আলাদাভাবে দাগিয়ে দেওয়া হচ্ছে। কেন দাগিয়ে দেওয়া হচ্ছে? কারণ মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে বসে INDI এর বৈঠকে দিল্লিতে বসে দেখতে পাচ্ছেন চোখের সামনে ভাঙন ধরছে দলটাতে। এখানে বিধায়করা ছেড়ে চলে যাচ্ছেন সঙ্গ, আর ওখানে সাংসদরা ছেড়ে চলে যাচ্ছেন সঙ্গ। ফলে একটা ন্যারেটিভ তো তৈরি করতে হবে। এটা রাজনৈতিক বিশ্লেষক থেকে শুরু করে যারা তৃণমূল কংগ্রেসেরও হয়তো যারা সত্যি ভালো চান সেরকম মানুষ এখনো রয়েছেন, তারাও এক কথায় বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই মুহূর্তে তার যে বয়স হয়েছে, তিনি এইখান থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও তার বয়স হয়তো সাথ দেবে না। আর 1998-এ যখন তিনি দলটা তৈরি করেছিলেন, সেই সময় যারা পাশে ছিলেন, অর্থাৎ এই ফিরহাদ হাকিম, মদন মিত্র, একদম শুরুর দিক থেকে যারা সঙ্গে ছিলেন, আমি মুকুল রায়ের কথা ছেড়ে দিলাম, এরা যারা সঙ্গে ছিলেন আজকে এদের অবস্থান কি? এরা কি মাঠে ময়দানে নেমে বিরোধিতার রাজনীতিটা করতে পারছেন? ফিরহাদ হাকিম তো গতকাল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা। দেবারতী, তোমাকে একটু থামাবো কারণ আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন বিজেপির সাংসদ জগন্নাথ সরকার। দেবারতী, জগন্নাথবাবু, মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় আমরা এক ছবি দেখেছি, আর শুভেন্দু অধিকারীর জমানায় একেবারে আমূল বদল। বিরোধীদের বলতে দেওয়া, যেখানে তৃণমূলের সাংসদরা উপস্থিত হচ্ছেন এই প্রশাসনিক বৈঠকে আজকে কোলাঘাটে, সেখানে তারা তাদের সমস্যাগুলোর কথা বলতে পারছেন। আজকে এক অনন্য ছবি। আর যারা এই দেব বলুন, জুনমালিয়া বলুন, যারা বেরিয়ে এইভাবে এই প্রশাসনিক বৈঠকগুলোতে যোগ দিচ্ছেন, তাদের জন্য মমতাপন্থী তৃণমূল একটা ন্যারেটিভ তৈরি করে দিচ্ছে যে এরা বোধহয় বিজেপিতে চলে গেল, বা ধরে নিতে হবে এরা বিজেপিতে চলে গেল। এটার কি কোনো মানে আছে জগন্নাথ বাবু? আসলে মমতা ব্যানার্জি বাংলায় যে এক ন্যাক্কারজনক রাজনীতি শুরু করেছিলেন, এই ধারা অতীতে কোনোদিন কারোর মধ্যে দেখা যায়নি। সিপিএম তারা অগণতান্ত্রিক অনেক কাজ করেছে, মস্তানি করেছে, সবকিছু করেছে, কিন্তু তারা এইভাবে সংবিধানকে লঙ্ঘন করে কোনো কাজ করে। আর মমতা ব্যানার্জি তো কোনো দলের নিয়মই মানেননি, বিরোধী পক্ষকে কোনোদিন ডাকেননি, বিরোধীদের কোনো মর্যাদাও দেননি। কিন্তু এই ধারাটা বদল হওয়া দরকার। বাংলার একটা সুনাম অর্জন কালচার আছে, রাজনীতিতে মতাদর্শ আলাদা হতে পারে, সকলেই সরকারের পার্ট। তৃণমূল যারা এমপি MLA যারা জিতেছে তারা গভর্নমেন্টেরই পার্ট। সেই সৌজন্যতার খাতিরে বিজেপির একটা কালচার আছে, সেই কালচার মেনেই আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় সকলকে নিয়ে বৈঠক করছেন, সেই সরকারি নিয়ম। তাই এই কালচার থাকা উচিত। তাদের মতামত প্রতিষ্ঠা করে এই নয় যে তারা এগিয়ে হয়ে যাবে। যদি বিজেপিকে ভালোবেসে আচরণের কাজের মাধ্যমে দেশের ভালো পদক্ষেপ আইনের জন্য সমর্থন জানায়, অপরাধটা কোথায়? একদমই তাই। এই প্রশ্ন আমরাও তুলছি, কিন্তু হয়তো তৃণমূলীদের কাছে এটার কোনো মানে মমতাপন্থী তৃণমূলীদের কাছে আজ আর কোনো উত্তর নেই। অনেক ধন্যবাদ আপনাকে জগন্নাথ বাবু। ঝন্টু বড়াই রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন। ঝন্টুদা, শুভেন্দু অধিকারীর একাধিক প্রশাসনিক বৈঠকে আমরা দেখছি যে তৃণমূল কংগ্রেসের টিকিটে জিতে আসা যে জনপ্রতিনিধিরা, তাদেরকে ডাকা হচ্ছে এবং তারা প্রাণ খুলে মন খুলে বলতে পারছেন কথা। অথচ যারা যাচ্ছেন তাদের উদ্দেশ্যে মমতাপন্থী তৃণমূলীরা এখনো এই বিষোদ্গার করে চলেছে, এরা বোধহয় এরা গদ্দার, এরা বিশ্বাসঘাতক এবং এরা বিজেপি হয়েই গেল। কিভাবে দেখছেন? প্রথম কথা, দেবারতী, একটা জিনিস ক্লিয়ার যে মমতা ব্যানার্জি 15 বছরের রাজত্বকালে এ রাজ্যের বিরোধী, এই শব্দটা বিরোধী, অপোজিশন বলা হয় না, যে পার্লামেন্ট অর অ্যাসেম্বলি বিলংস টু অপোজিশন, সংসদীয় গণতন্ত্রে তাদের একটা ভূমিকা সরকারের চাইতেও বেশি বড়। বিরোধী দলনেতারা হচ্ছে একটা সেডোসিয়েন, সংবিধান বলছে, সেটাকে তিনি মানেননি। আর্টিকেল 14 আইনের শাসন, আর্টিকেল 19 কিছু বলার অধিকারের শাসন, বিরোধীদের অধিকারের শাসন, এগুলোকে তিনি মানেননি। এবং মমতা ব্যানার্জি ইটসেলফ বিশ্বাস করতেন বিরোধীদের মন মস্তিষ্ক দেহটা হচ্ছে তিনি কিনে নিয়েছেন, মানে তিনি কোনদিন বিরোধীদের ডাকতেন না। এবং ফলে তার দলের যারা আজকে ওই হারাধনের 8টি সন্তান বা 4টি সন্তান যারাই বেঁচে আছে, তারাও সেই স্ট্রেচারটাই মেনটেন করেন, সেই ধাপটা অভ্যস্ত হয়ে গেছেন যে শাসক দল সরকার যখন ডাকে, গভর্নমেন্ট
গভর্নমেন্টের সংজ্ঞাটা হচ্ছে গভর্নমেন্ট ফর অল। গভর্নমেন্ট তৈরি করতে যে দলটা ভোটে দাঁড়ায়, সংখ্যাগরিষ্ঠ লোকের ভোট পায়, পার্টি ফর পার্ট কিছু লোক ভোট দেয়, কিন্তু সরকার যখন তৈরি হয় দে আর অল, সকলের জন্য, মানে সেখানে বিরোধী বা শাসক সবাইকে ডাকতে হবে সেই জায়গায়। সেটা রাজধর্ম, সেটা আপনি শুভেন্দুবাবু করছেন, কিন্তু মমতা ব্যানার্জি একদম। বিশ্বভারতীতে রাজধর্ম বলতে বোঝাতেন অ্যান্টি সোশ্যালদের টাকা, তার দলের নোটরাইট ক্রিমিনালদের টাকা, আর বিরোধীদেরকে হয় জোর করে তুমি তো শাসকে আসলে তুমি আসতে পারবে, নাহলে তোমার কোনো জায়গা নেই। এই জায়গাটা তো প্র্যাকটিক্যালি 15 বছরে পরিণত করে দিয়েছিল মমতা এবং তার এই সাঙ্গপাঙ্গরা। ফলে আমি আশ্চর্য হচ্ছি না মমতা ব্যানার্জি এবং তার এই হারাধনের আত্মীয় সন্তানের আচরণ দেখে। বাস্তবে রাজধর্ম কি জিনিস, জনগণের প্রতিনিধি সবাই, সরকারের কাছে বিরোধী শাসক বলে কিছু হয় না, সরকারের কাছে সিএম মাননীয় শুভেন্দু অধিকারী সবার মুখ্যমন্ত্রী, যারা ভোট তার দলকে দেয়নি তারও, যারা দিয়েছে অবশ্যই তাদেরও। ঠিক, মানে ঠিক। এই জায়গায় দাঁড়িয়ে যে রাজধর্মটা মমতা ব্যানার্জি এবং তার সাঙ্গপাঙ্গদের বোঝাবে একদম একদম। ঝন্টুদা অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ঝন্টুদা অনেক ধন্যবাদ। রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ঝন্টু বড়াইক ছিলেন আমাদের সঙ্গে। সঞ্চারী একেবারেই তাই। দেবারতী, তোমাকেও ধন্যবাদ। আমাদের সঙ্গে নিউজরুম থেকে ছিলেন আমার সহকর্মী দেবারতী দাশগুপ্ত।